This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর আজ দুপুরে সুপার প্রাইম টাইম শুরু করব এই মুহূর্তে সবথেকে বড় খবর দিয়ে চীনা প্রযুক্তির রহস্য বেঁধে ভারতের অস্ত্র পাকিস্তানের মিসাইল। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে ভারতকে তাক করে অন্তত ডজন খানেক PL-15E মিসাইল ছুড়েছিল পাকিস্তান এবং সেগুলো সবই চীনা মিসাইল। তার মধ্যে অনেকগুলোকেই নিষ্ক্রিয় অবস্থায় উদ্ধার করতে পেরেছেন ভারতীয় বৈজ্ঞানিকরা। আর এবার সেই মিসাইলগুলোর যে প্রযুক্তি সেখানে ব্যবহার করা হয়েছে, যে চীনা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তার রহস্য বেঁধে ভারত, তাকে সাহায্য করতে জাপানও। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী সিজার নিউজরুম থেকে রয়েছেন। সিজার, ভারতীয় বিজ্ঞানীরা, ডিফেন্স এক্সপার্টরা এই চীনা যে মিসাইলগুলোকে উদ্ধার করতে পেরেছেন তার রহস্যভেদ করতে নেমেছেন, কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য? দেখো, অবশ্যই, কারণ মডার্ন ওয়ারফেয়ারে বলা হয় যে কোনো শত্রু রাষ্ট্রের যে অস্ত্র সেটাকে যদি অক্ষত অবস্থায় পাওয়া যায় তাহলে তার যে টেকনোলজি সেই টেকনোলজিটা জানা যায়, অর্থাৎ শত্রু কোন টেকনোলজিতে ব্যবহার করছে এবং সেটাকে নিষ্ক্রিয় করার জন্য বা সেটাকে ভোঁতা করার জন্য পাল্টা কী প্রযুক্তির দরকার সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সেই জায়গাতে দাঁড়িয়েই গত বেশ কয়েক বছর ধরে চীন যে সমরাস্ত্রের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি করেছে, তারা একের পর এক মিসাইল বানিয়েছে। তার প্রথম যদি লাইভ টেস্টিংয়ের জায়গা দেখা যায় সেটা কিন্তু এই অপারেশন সিঁদুরের ক্ষেত্রে দেখা গেল, কারণ সেখানে চীনের এই অস্ত্র পাকিস্তানের হাত ঘুরে ভারতে হামলা হলো, কিন্তু ভারত তাদের প্রযুক্তি দিয়ে, এয়ার ডিফেন্স দিয়ে এই চীনা মিসাইল PL-15E সেটাকে কিন্তু অক্ষত অবস্থায়, অন্তত 8খানাকে অক্ষত অবস্থায় নিষ্ক্রিয় করেছে। এবং সেটারই ওপরেই এই মুহূর্তে DRDOর বিজ্ঞানীরা তারা রিভার্স টেকনোলজি অ্যাপ্লাই করছেন, অর্থাৎ সেটা কি টেকনোলজিতে তৈরি, প্রযুক্তির রহস্য কি রয়েছে এবং সেখান থেকে চীনা সমরাস্ত্রের যে প্রযুক্তিগত রহস্য সেটা জানা সম্ভব হবে এবং সেটা কিন্তু চীনের পক্ষে অত্যন্ত একটা ক্ষতিকারক দিক। সিজার, অনেক ধন্যবাদ। কালই প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন আর এই ঝটিকা সফরের আগে শিলিগুড়িতে একজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ, এবং কোথা থেকে না ব্যাংডুবি সেনা ছাউনি থেকে। খুব গুরুত্বপূর্ণ এই গ্রেফতারি, কিভাবে দেখা হচ্ছে, কি কি তৎপরতা, কিভাবে তাকে গ্রেফতার করা হলো, বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রসেনজিৎ, বিস্তারিত জানাও ঠিক কিভাবে এই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে আর এই গ্রেফতারির পর নজরদারি কি আরো বাড়ানো হয়েছে? দেখো, 19 দিনের মাথায় দ্বিতীয়বার একজন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, এবং কোথায় গ্রেপ্তার? সেনাবাহিনীর একদম কোর এলাকায় ব্যাংডুবিতে, যেখানে কিন্তু যানবাহনও নিয়ন্ত্রিত হয় কোন গাড়িগুলো ওই এলাকা দিয়ে ব্যবহার করে যাচ্ছে, সাধারণ যে যানবাহনগুলো চলাচল করে। সেই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় সেনার কাছে, কারণ ওই এলাকায় একাধিক আর্টিলারির ইনস্টলেশন রয়েছে এবং সেনার একটা বিপুল বাহিনী ওই এলাকায় আছে। পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, ধৃত ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা, দিনাজপুরের বাসিন্দা। ফাঁসি দেওয়ার যে রিভারাইন বর্ডার, সেই বর্ডার ব্যবহার করে তিনি 19 দিন আগে ভারতে ঢোকেন এবং তারপর খোলা আকাশের নিচে বেশ কিছুদিন রাত কাটান। আজ ভোর নাগাদ তাকে সন্দেহজনকভাবে ওই ব্যাংডুবি এলাকায় ঘুরতে দেখা গেলে সেনাকর্মীরা তাকে আটক করেন। জিজ্ঞাসা করায় কেন, কী উদ্দেশ্যে তিনি ঘুরছেন, কি তার পরিচয়। তারপর জেরায় একাধিক অসঙ্গতি দেখা দেওয়ার পর তদন্ত সূত্রে জানা যাচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক এবং বেশ কিছু প্রমাণ মিলেছে। স্বাভাবিকভাবে এই মোদী সফরের আগে এই যে হঠাৎ করে অনুপ্রবেশকারী একদম সেনা ছাউনি এলাকায় গ্রেপ্তার, তাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেনার তরফে এবং পুলিশের তরফে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সীমান্ত পেরিয়ে তিনি যদি ঢুকেও থাকেন ফাঁসি দেওয়া দিয়ে, তাহলে সেখান থেকে কেন তিনি ব্যাংডুবির মতো এলাকায় ঘুরছিলেন, যেখানে শুধুমাত্র সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে এবং সেনাকর্মীরা থাকেন এবং সেনার নানান ইনস্টলেশন সেখানে রয়েছে। সেই এলাকায় ঘোরার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, নাশকতার কোনো ছক আছে কিনা, অথবা এর পিছনে কোনো জামাত যোগ আছে কিনা। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। দেখুন, সেনা ছাউনির কাছেই এই বাংলাদেশি অনুপ্রবেশকারী অবশ্যই মাথা ব্যথার কারণ। তার পাশাপাশি মাথা ব্যথা বাড়াচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, কারণ পানিহাটির বিবেকানন্দ পার্ক থেকেও গ্রেপ্তার 2 বাংলাদেশি। 3 মাস ধরে একটি আবাসনে বসবাস করছিলেন এই বাংলাদেশি দম্পতি। কথা বলবো অনন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, এই বাংলাদেশি দম্পতি তারা 3 মাস ধরে বসবাস করছিলেন, কোথা থেকে এলেন তারা এবং তাদের কোন সূত্রে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হলো? দেখো, যে অদিতি দাসের বাড়িতে ফ্ল্যাটে ছিল, সে অদিতি দাসকে ঘোলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, কেন তাদের কি পরিচয় রেখে তাদের আশ্রয় দিল, তাকে যেমন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ঘোলা থানার পুলিশ। পাশাপাশি যে বাংলাদেশি দম্পতি তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে এবং তারা 3 মাস আগে তারা এখানে এসেছে এমনটাই তারা পুলিশকে জানিয়েছেন এবং 3 মাস আগে তারা এই অদিতি দাসের ফ্ল্যাট তারা ভাড়া নিয়েছেন
অদিতি দাস তাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ হলো, সেই মাধ্যমেই তাদের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এবং এই যে দম্পতি এসছে, এই দম্পতির সাথে আর কেউ এসছে কিনা সেটাও পুলিশ তদন্ত করে দেখছে, ভোলা থানার পুলিশ। বেশ, নজর রাখো আনন্দ। তার দুজন পরিচারিকা ছিল, একজন মেয়ে একটা ছেলে, এবং আমরা তার ওপর নজরদারি করার পরে ওকে যখন আমরা ওর ভ্যারিফিকেশন সব জানতে চাই যে আপনাদের কি ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট ঠিকমতো দিতে পারেনি এবং আমাদের কমিটির লোকেদের সাথে প্রচণ্ড পরিমাণে মিসবিহেভ করেছে, তখনই আমরা আমাদের একটা সন্দেহের দানা বাঁধি। মিনিটে মিনিটে উনি ওনার পাল্টে যাচ্ছেন, অ্যাড্রেস চেঞ্জ করছেন, ওনার কোনো কথাবার্তার লিঙ্ক নেই, ঠিক নেই। তারপরে বললো সোদপুর, তখন আমাদের কমিটির লোক বললো ঠিক আছে চলুন তো সোদপুর থেকে আমরা বাড়ির থেকে ও ডকুমেন্ট তুলছি। তখন ও থরথর করে কাঁপছে। ওটা রেজিস্ট্রেট লিখেনি, ঠিক আছে, অন্য জায়গায় নাম লিখেছে, খাতার লাস্ট পেজে ওখানে নামটা লিখেছে, তাও তাহির বলে লেখেনি, ঠিক আছে। এই ঘটনা রেজিস্ট্রেট যখন আমি পেয়েছি তখন তো আমি সঠিক নাম নেব, ঠিক আছে, নামটাও সঠিক লিখছে না, তো কী করবো আমি।